আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা স্বল্পকালীন উৎপাদন ব্যয় সম্পর্কে জানব। বন্ধুরা, স্বল্পকালীন উৎপাদন ব্যয়কে ইংরেজিতে বলা হয় শর্ট রান প্রোডাকশন কস্ট। তাহলে উৎপাদন ব্যয় আসলে কোথা থেকে আমরা পাই? আমরা জেনেছিলাম যে উৎপাদন ব্যয় আসলে মূলত যে উৎপাদনের যে উপকরণ রয়েছে, উৎপাদন উপকরণ যখন আমরা নিয়োগ করি, ওই নিয়োগের বিপরীতে আমাদের যে ব্যয় করতে হয় সেটাই হচ্ছে মূলত উৎপাদন ব্যয়। এখন এই উৎপাদন ব্যয় মূলত দু ধরনের হতে পারে। তাহলে স্বল্পকালীন উৎপাদন ব্যয় দুই ধরনের, একটি হচ্ছে স্থির ব্যয়, যেটি হচ্ছে ফিক্সড কস্ট, অপরদিকে পরিবর্তনীয় ব্যয়, যেটি হচ্ছে ভিসি বা ভেরিয়েবল কস্ট। আর সকল স্থির ব্যয়কে যখন আমরা একসাথে যোগ করলে আমরা পাই টিএফসি বা টোটাল ফিক্সড কস্ট, আর সকল পরিবর্তনীয় ব্যয়কে একসাথে যোগ করলে আমরা পাই টোটাল ভেরিয়েবল কস্ট বা টিভিসি। এখন আমাদের জানা উচিত যে স্থির ব্যয় আসলে কোনগুলো, একটি উৎপাদন কার্যে কোন কোন স্থির ব্যয়গুলো আসে। দেখো বন্ধুরা, তোমরা এখানে ডলার সাইন দেওয়া একটি ছবি দেখতে পাচ্ছ, আর ডলার সাইনটি একটি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভেঙে পড়ছে। এটির মানে আসলে ইন্ডিকেট করছে যে এটি হচ্ছে অপচয় ব্যয়। অপচয় ব্যয় আসলে কি? মূলধনী দ্রব্য যখন ব্যবহার করা হয়, ওই মূলধনী দ্রব্য ব্যবহার করার সাথে সাথে সময়ের পরিবর্তনে এই মূলধনী দ্রব্যের দাম কমতে থাকে। যেমন উদাহরণস্বরূপ, আমার হাতে যে ক্যালকুলেটরটি দেখতে পাচ্ছ, এটি মূলত আমি আমার পড়ালেখার কাজে ব্যবহার করি। সুতরাং পড়ালেখা এক ধরনের, পড়ালেখার জন্য যে ধরনের উপকরণগুলো রয়েছে এগুলো একটি ইনভেস্টমেন্ট, তোমরা এটাকে ইনভেস্টমেন্ট বলতে পারো। এবং এই পড়ালেখার জন্য ক্যালকুলেটর হচ্ছে একটি মূলধনী দ্রব্য। এই ক্যালকুলেটর আমি 1800 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু আজ থেকে 5 বছর পরে কিন্তু এই ক্যালকুলেটরের দাম কিন্তু আর 1800 থাকবে না, হয়তো সেক্ষেত্রে 500 বা 600 এরকম থাকতে পারে, অথবা এটি নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং ব্যবহারের সাথে সাথে সময়ের পরিবর্তনে এই পণ্যটির দাম বা এই মূলধনী দ্রব্যটির দাম ক্রমান্বয়ে কমছে। তাই আমরা বলতে পারি যে মূলধনী দ্রব্যের ক্ষেত্রে অপচয় ব্যয় হয়। এবং এই যে প্রতি বছর বছর কমছে, একটি কোম্পানি যখন তার হিসেব করে, স্থির ব্যয় কোনগুলো সেগুলো যখন হিসেব করে, তখন সে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বা 10% or 5% প্রতিটা মূলধনী দ্রব্যের ক্ষেত্রে তিনি নির্ধারণ করে থাকেন। এবং প্রতিটা মূলধনী দ্রব্যের তার যে মোট যে সম্পদ রয়েছে, সেই সম্পদ থেকে 10% হারে তার যে ভ্যালু রয়েছে সেটিকে বাদ দেন। কেন বাদ দেন? কারণ তিনি হিসেব করেন যে এই 1 বছর পর আমার যে মূলধনী দ্রব্যগুলো রয়েছে, এই দ্রব্যগুলোর দাম 1 বছর পর 10% কমে যাবে। এটি হচ্ছে একটি অপচয় ব্যয়, যেটি হিসাব করে থাকেন। কাজে এই অপচয় ব্যয়টা প্রতি বছর ফিক্সড রেটে কমতে থাকে। তাহলে এটাও এক ধরনের ব্যয়। এরপরে হাউস রেন্ট, যে বিল্ডিং অথবা যে ইনফ্রাস্ট্রাকচারে ফার্ম অথবা ফার্ম উৎপাদন করছে সেটি ভাড়া নেওয়া হতে পারে, আবার নিজের বিল্ডিংও হতে পারে বা নিজের জায়গাও হতে পারে। নিজের জায়গা হলে গভর্নমেন্টকে সেক্ষেত্রে ট্যাক্স দিতে হয়, এবং অপরদিকে যদি ভাড়া হয় তাহলে সেক্ষেত্রে ট্যাক্স প্লাস ওই বাড়ির জন্য রেন্ট দিতে হয়। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে বাড়ি ভাড়া তার জন্য একটি নির্দিষ্ট বছরের জন্য বা নির্দিষ্ট কয়েক বছরের জন্য সেক্ষেত্রে তাকে ফিক্সড হারে, অর্থাৎ একটি স্থির হারে তাকে সেই বাড়ি ভাড়া প্রদান করতে হয়। সুতরাং বাড়ি ভাড়াও এক ধরনের স্থির ব্যয়। অপরদিকে স্থায়ী শ্রমিক কারা? যারা তোমার প্রতিষ্ঠানে বা যারা একটি প্রতিষ্ঠানে দীর্ঘকালীন সময়ের জন্য নিয়োগ হয়ে থাকে, এদেরকে একজন উৎপাদক নির্দিষ্ট হারে তাদেরকে বেতন দিতে হয়, তাদেরকে স্যালারি বা ওয়েজ দিতে হয়। এই ক্ষেত্রে প্রতিটি শ্রমিকের বিপরীতে যে নির্দিষ্ট হারে বেতন দিতে হয়, এই বেতনটি কয়েক বছরের জন্য অথবা নির্দিষ্ট 1 বছরের জন্য, 1 বছরের মধ্যে আর কিন্তু বৃদ্ধি পায় না। যদিও সেটি বৃদ্ধি পায় তাহলে বছর হতে বৃদ্ধি পেতে পারে, অথবা 5 বছর পর, এরকম 5 বছর পর বৃদ্ধি পেতে পারে। একটা নির্দিষ্ট টাইম থাকে বৃদ্ধি পাবে। কাজেই এই যে নির্দিষ্ট কয়েক মাস বা নির্দিষ্ট কয়েক বছরের জন্য যে তাদের বেতনটা ফিক্সড, নির্দিষ্ট, এটি হচ্ছে মূলত এক ধরনের স্থির ব্যয়। তাহলে আমরা স্থির ব্যয়ের ক্ষেত্রে আরও অনেক স্থির ব্যয় থাকতে পারে, তবে আমরা এই ক্ষেত্রে স্থির ব্যয়কে বোঝার জন্য 3টি উদাহরণ আনলাম। একটি হচ্ছে অপচয় ব্যয়, যেটি স্থির ব্যয় হিসেবে পরিগণিত, বাড়ি ভাড়া এবং স্থায়ী কর্মচারীর বেতন বা
স্যালারি যাই তোমরা বলো, এই প্রত্যেকটি হচ্ছে এক একটি স্থির ব্যয়। তাহলে এই প্রত্যেকটি স্থির ব্যয়ের সমষ্টি হচ্ছে মূলত টিএফসি বা টোটাল ফিক্সড কস্ট অথবা মোট স্থির ব্যয়। এবার আমরা ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনীয় ব্যয় সম্পর্কে জেনে নিই। দেখো এখানে র মেটেরিয়ালস রয়েছে। এখন র মেটেরিয়ালস কীভাবে ব্যবহৃত হতে পারে? র মেটেরিয়াল উৎপাদন কার্যে ব্যবহার হয়, ঠিক আছে বন্ধুরা। যেমন গার্মেন্টস সেক্টরের কথা আমরা যদি বলি, গার্মেন্টস সেক্টরে যে শার্ট অথবা প্যান্ট উৎপাদন করা হয়, এই শার্ট অথবা প্যান্ট উৎপাদন করার জন্য দেখা যাচ্ছে জিপার থেকে শুরু করে সুতা, এর কালার করার জন্য যে রং, প্রত্যেকটি ম্যাটেরিয়ালস কিন্তু এক একটি ইনপুট উপকরণ অথবা এটি উৎপাদন করার জন্য যে উপকরণ সেগুলো কাঁচামাল। আর এই প্রত্যেকটি কাঁচামাল যত বেশি উৎপাদন করা হবে তত বেশি কাঁচামালের প্রয়োজন হবে, আবার যত কম উৎপাদন করবে তত কম কাঁচামালের প্রয়োজন হবে। তার মানে উৎপাদনের উপর ডিপেন্ড করছে সে কতটুকু কাঁচামাল ক্রয় করবে, ঠিক আছে। সুতরাং এই পরিবর্তনীয় ব্যয়টা হচ্ছে, উৎপাদন বেশি হলে পরিবর্তনীয় ব্যয়টাও বেশি হবে, উৎপাদন কম হলেও পরিবর্তনীয় ব্যয়টাও কম হবে। তাহলে উৎপাদনের উপর ডিপেন্ড করছে যে ব্যয়টা কতটুকু হবে, সুতরাং এটি একটি পরিবর্তনীয় ব্যয়। এরপরে যত ধরনের ইউটিলিটি বিল রয়েছে, যেমন গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, প্রত্যেকটি বিল হচ্ছে এক এক ধরনের পরিবর্তনীয় ব্যয়, কারণ প্রত্যেকটি ক্ষেত্রেই তার ফাংশন অথবা উৎপাদন কাজের উপর ডিপেন্ড করছে কতটুকু বিদ্যুৎ বা ইউটিলিটি সার্ভিসের যে বিল রয়েছে সেগুলো বা কতটুকু ব্যবহার করবে, ব্যবহারের উপর ডিপেন্ড করছে তার কতটুকু বিল আসবে অথবা আসবে না। এছাড়া আমরা আরও একটি পরিবর্তনীয় ব্যয়ের কথা বলতে পারি, যেটি হচ্ছে অস্থায়ী কর্মচারীর ব্যয়। অস্থায়ী কর্মচারীর যে বেতনের জন্য যে ব্যয় রয়েছে সেটি। অস্থায়ী কর্মচারী অর্থাৎ তুমি এক মাসের জন্য কোনো কর্মচারীকে তুমি নিয়োগ করলে এবং এক মাস পরে তার জব থাকবে না, বা তাকে এক মাসের জন্য নিয়োগ করা হয়েছে কন্ট্রাক্ট বেসিস, সুতরাং তাকে এক মাসের জন্য তাকে তোমার বেতন দিতে হবে। এই বেতনের যে খরচটা সেটাই হচ্ছে একটি পরিবর্তনীয় ব্যয়, কারণ তোমার যে মোট খরচ বা এস্টিমেটেড খরচ, এই এস্টিমেটেড খরচের বাইরে হচ্ছে এই খরচটা, যেহেতু তুমি নিয়োগ করছো সুতরাং তাকে দিতে হবে, সুতরাং এটি হচ্ছে এক ধরনের পরিবর্তনীয় ব্যয়। তাহলে পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে কাঁচামাল, অস্থায়ী কর্মচারীর বেতন, ইউটিলিটি সার্ভিস, এই ধরনের যে ব্যয়গুলো রয়েছে সেগুলো ইনক্লুড হয়। তাই এই প্রত্যেকটি পরিবর্তনীয় ব্যয়কে যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। এখানে দুইটি জিনিস ইম্পর্টেন্ট। একটি জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে যখন তোমার উৎপাদন হোক বা না হোক, উৎপাদন যদি তোমার জিরো হয় সেই ক্ষেত্রেও কিন্তু তোমার টোটাল ফিক্সড কস্ট বিদ্যমান, অর্থাৎ তোমার উৎপাদন হোক বা না হোক, তোমার বাড়ি ভাড়া, তারপরে হচ্ছে স্থায়ী কর্মচারীর বেতন, তোমার যে মূলধনী দ্রব্য রয়েছে, মূলধনী দ্রব্যের যে অবচয় ব্যয়, প্রত্যেকটি কিন্তু এক্সিস্ট করে। কাজেই উৎপাদন হোক বা না হোক এর সাথে কোনো স্থির ব্যয়ের কোনো সম্পর্ক নেই। অপরদিকে তোমার উৎপাদন হলেই শুধুমাত্র তোমার যখন উৎপাদন হবে তখন শুধুমাত্র পরিবর্তনীয় ব্যয় আসবে, অন্য কোনো সময় পরিবর্তনীয় ব্যয়ের কোনো ধরনের এক্সিস্টেন্স থাকে না। এবার আমরা স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের যে টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল কস্ট, এই কার্ভগুলো কেমন হয় সেটা আমরা দেখে নিব। আমরা দেখেছিলাম যে আমাদের উৎপাদন অর্থাৎ কিউ এবং ব্যয় সেটিকে আমরা সি দ্বারা ডিনোট করি। যতই তুমি উৎপাদন করছো, উৎপাদন Q1 করো বা Q2 করো বা Q3 করো বা Q4 করো, যত পরিমাণে উৎপাদন করো না কেন সব ক্ষেত্রে কিন্তু তোমার স্থির ব্যয় কী ছিল? সমান ছিল। অর্থাৎ স্থির ব্যয়ের সাথে তোমার উৎপাদনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তুমি উৎপাদন করো বা না করো, প্রত্যেকটি ক্ষেত্রে তোমাকে কী দিতে হচ্ছে? একটি নির্দিষ্ট হারে তোমাকে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট বিয়ার করতে হচ্ছে। কাজেই এই যে ফিক্সড কস্টের যে লাইনটি বা যে রেখাটি সেটি কীভাবে হবে? সেটি হবে মূলত ভূমি অক্ষ বরাবর সমান্তরাল। এটি হচ্ছে আমাদের ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। আমাদের বোঝার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি এখানে এই আর একটি ভ্যালু, একটি ইমাজিনারি ভ্যালু, এই আর হচ্ছে একটি ভ্যালু, সুতরাং এই ক্ষেত্রে ও আর হচ্ছে কি মূলত ফিক্সড কস্ট অথবা মোট স্থির ব্যয়। আর ভেরিয়েবল কস্ট কখন থেকে শুরু হয় বন্ধুরা? যখন আমরা 0 ইউনিটে যখন উৎপাদন, তখন কিন্তু আমাদের কোনো কি নেই? ভেরিয়েবল কস্ট নেই। আমরা যখন 0 ইউনিট থেকে যখন ডান দিকে অগ্রগামী হচ্ছি, ডান দিকে যখন আমাদের উৎপাদন বাড়ছে, তখনই কি হচ্ছে? মূলত আমাদের ভেরিয়েবল কস্ট বাড়তে শুরু করেছে, ভেরিয়েবল কস্টের এক্সিস্টেন্স শুরু হয়েছে। কাজে ভেরিয়েবল কস্টটা 0 থেকে ডান দিকে যাবে, সুতরাং এইভাবে ক্ষেত্রে আমরা ধরে নিই যে আমাদের ভেরিয়েবল কস্টটা অনেকটা এরকম TVC, টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনীয় ব্যয়। এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে Q3
Q3 অ্যামাউন্ট যখন একজন উৎপাদক উৎপাদন করছেন তখন পর্যন্ত তার ভেরিয়েবল কস্ট তাকে কি করতে হচ্ছে, বিয়ার করতে হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই বিন্দুটি যদি M হয় তাহলে Q3 অ্যামাউন্টে তিনি MQ3 তাকে ফিক্সড কস্ট বিয়ার করতে হচ্ছে। এবার আমরা জানি যে টোটাল কস্ট সমান হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট। যখন তোমার উৎপাদন শূন্য তখন তোমার টোটাল ভেরিয়েবল কস্টের কোনো এক্সিস্টেন্স নাই। কেমন? তাহলে সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবল কস্ট কখন আসে, যখন আমরা উৎপাদন শুরু করি। কাজে উৎপাদন যখন 0 তখন বেসিক্যালি টোটাল কস্ট ইকুয়ালস টু টোটাল ফিক্সড কস্ট, যেটা হচ্ছে এখানে আমরা এটাই দেখেছিলাম যে টোটাল কস্ট ইকুয়ালস টু কী হচ্ছে বন্ধুরা, টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট ইকুয়ালস টু টোটাল ফিক্সড কস্ট। কাজে এই যে এই বিন্দুতে হচ্ছে মূলত যে টোটাল কস্ট ইকুয়ালস টু টোটাল ফিক্সড কস্ট। যেহেতু এখানে উৎপাদন কত, শূন্য। যখন থেকে উৎপাদন বাড়তে শুরু করেছে তখন থেকে আমাদের যে টোটাল কস্টের যে এক্সিস্টেন্স সেটা শুরু হয়েছে। এখানে এই বিন্দুটি ধরো পি বিন্দু, এই পি বিন্দু পর্যন্ত, এই পি বিন্দুতে এসে আমাদের Q3 উৎপাদন করতে আমাদের যে কস্ট ছিল টোটাল ভেরিয়েবল কস্ট, যখন থেকে উৎপাদন শুরু করেছে এই অংশটি হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট, এই অংশটুকু ভেরিয়েবল কস্ট। সুতরাং টোটাল ভেরিয়েবল কস্ট শুরু হচ্ছে টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্টের সামেশন হচ্ছে মূলত টোটাল কস্ট। ঠিক আছে বন্ধুরা, যখন ভেরিয়েবল কস্ট বাড়ছে ক্রমান্বয়ে তখন টোটাল কস্টও বাড়ছে। এটি হচ্ছে একটা ইমপ্লিকেশন। সেকেন্ড ইমপ্লিকেশনটা হচ্ছে টোটাল কস্ট প্রথমে ইনক্রিজিং একটা ডিক্রিজিং রেট, অর্থাৎ বাড়ছে কিন্তু ক্রমান্বয়ে হ্রাস আকারে বাড়ছে। অপরদিকে আফটার পি অর্থাৎ পি বিন্দুর পরে আমাদের টোটাল কস্ট ক্রমান্বয়ে অথবা ক্রমবর্ধমান হারে আমরা বলতে পারি, ক্রমবর্ধমান হারে বাড়ছে। অর্থাৎ Q3-র চেয়ে বেশি উৎপাদন করতে গেলে সেই ক্ষেত্রে টোটাল কস্ট ক্রমবর্ধমান হারে বাড়বে। এটি হচ্ছে মূলত কেন বাড়বে, কারণ টোটাল ভেরিয়েবল কস্ট সেই ক্ষেত্রে বাড়ছে। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা স্বল্পকালীন উৎপাদন ব্যয় এর স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয় বলতে কী বোঝায় সেটি বুঝতে পেরেছো, এবং একই সাথে ডায়াগ্রামটি কীভাবে অঙ্কন করতে হয় এবং এর ইন্টারপ্রিটেশন কী হতে পারে সেটিও বুঝেছো। পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে নিমন্ত্রণ রইল। ধন্যবাদ।